হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী, দুর্জয়, শালিনী এবং বাকি জুনিয়র ডাক্তাররা মিলে মেডিক্যাম ক্যাম্প তৈরি করে ফেলে। সেখানে গরিব দুঃখী গ্রামবাসী সবাই চলে আসে, সবাই ট্রিটমেন্ট নিচ্ছে। রানীর ট্রিটমেন্টে সবাই খুব খুশি। রানীর ব্যবহার আচরণে সবাই খুব প্রশংসা করে। রানী বলে যে দেখুন, এখন খুব গরম পড়েছে, বাইরে থেকে এসেই একটু ঠান্ডা হয়ে জল খাবেন বেশি করে সব সময়, আর গরম থেকে এসে স্নান করবেন না, আগে পায়ে শরীরে জল দিবেন, তারপরে মাথায় জল ঢালবেন, তাহলে ব্লাডটা ঠিক থাকবে। আর দেখুন, আপনাদের নিজেদের স্বাস্থ্য সচেতন নিজেদেরই করতে হবে। আপনাদের ট্রিটমেন্ট করতে আমরা প্রায়ই কিন্তু এখানে আসব, বিনা কারণেই আপনারা চোখ, নিজেদের হেলথ সমস্ত কিছু ট্রিটমেন্ট করাতে পারবেন। দুর্জয় বলে, রানী তুমি এদিকে একটু এসো, তোমার সঙ্গে কথা আছে। সবাই ব্যস্ত। রানীকে বলে, কি ব্যাপার? তোমাকে বলেছি না, যে পেশেন্ট দেখাতে আসবে তাকেই ব্লু আর নার্সিংহোমের একটা করে নেম প্লেট দিয়ে দেবে, তাহলে তুমি সেটা কেন দাওনি? এখানে কাগজগুলো তো রয়েছে, আমরা তো এখানে প্রচারণা করতে এসেছি, তাই না? তখনই দুজন নানাভাবে অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে। বলে, দেখুন আপনারা এখানে যে ফ্রিতে ট্রিটমেন্ট পাচ্ছেন, ব্লু আর নার্সিংহোম এখানে একটা বর্ধমানে আমরা করব, যেখানে আপনারা খুব কম টাকায় সীমিতভাবে ট্রিটমেন্ট করাতে পারবেন। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আমরা এই প্রজেক্টটা এখানে শুরু করব। আপনাদের সবার কথা মাথায় রেখে এই প্রজেক্টটার চিন্তাভাবনা আমরা করেছি। আর এখানে তো মাঝে মধ্যেই ফ্রি ক্যাম্পিং আমরা করবই, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, আপনাদের ট্রিটমেন্টের কোনো বাধা না হয়, সেজন্য সবাই খুব খুশি হয়ে যায়। রানীকে এসে মহিলারা সবাই আশীর্বাদ করে, বলে তোমার মতো ডাক্তার যেখানে থাকবে, এত ভালো ব্যবহার আচরণ, সেখানে তো আমরা যাবই, তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি। তখনই হঠাৎ গামছা দিয়ে মুখ মোড়ানো একজন লোক যে একটা পয়জন ইঞ্জেকশন নিয়ে চলে আসে, ভিড়ের মাঝে এক এক কদম করে রানীর দিকে এগিয়ে আসে। এরপরে রানীকে সেই ইঞ্জেকশনটা পুশ করতেই যাবে, তখনই সবাই ঘিরে ধরেছে। রানী সামলাতে পারছে না দেখে দুর্জয় রানীর হাত টেনে নিয়ে চলে আসে ভিড়ের মাঝখান থেকে বের করে। আর তখনই রানীর বিপদ কেটে যায়। সেই লোকটা আর ইঞ্জেকশন দিতে পারে না। রানী দুর্জয়ের কাছে এসে জড়িয়ে ধরে। দুর্জয় রানীর চোখের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। এভাবেই তাদের একটা মুহূর্ত কেটে যায়। এদিকে যারা ক্যাম্পে এসেছিল সবাই চলে যায়, সবার ট্রিটমেন্ট মোটামুটি করা হয়ে গেছে। আর রানী দুর্জয়কে এরকম কাছাকাছি অবস্থায় সেই লোকটি বারবার দেখছে আর পিছন ফিরে চলে যাচ্ছে। সে ভাবতেও পারছে না যে এতটা তারা কাছাকাছি এরকমভাবে থাকবে। ক্যাম্প শেষে নানাভাবে আনিশা ফোন করে, বলে, কিরে দুর্জয়, শুনলাম সবাই নাকি খুব ভালো সাড়া ফেলেছে, তোর মেডিকেল ক্যাম্পের এই পরিকল্পনাটা সঠিক হলো, কংগ্রাচুলেশন। আর দেখ, তোর জন্য আমি খাবারের আলাদা ব্যবস্থা করতে বলেছি হোটেল ম্যানেজমেন্টকে, তারা সেটা করে দেবে, তুই সেগুলোই কিন্তু খাবি। সবার জন্য আনা খাবারগুলো তুই আবার খেতে যাস না, এসব কিছুর কি প্রয়োজন ছিল আনিশা? আমি তো খেতে পারতাম। তখনই রানীর মনে হয় যে দুর্জয় যখন অসুস্থ ছিল, চোখের সমস্যা, আনিশা কতটা কাছে গিয়ে গভীরভাবে দুর্জয়ের চোখে ড্রপ দিয়ে দিয়েছিল। এমনকি দুর্জয়ের কেবিনে আনিশা নিজে হাতে দুর্জয়কে রান্না করে এনে খাবার খাইয়েছিল। তারপরে আবার আজকে নতুন করে আনিশা খাবার পাঠিয়ে দিয়েছে দুর্জয়ের খাওয়ার জন্য। এতটা কেয়ার করে, আর দুর্জয় এত ভালোভাবে আনিশার সঙ্গে এতক্ষণ যাবৎ কথা বলছে। এগুলো দূর থেকে দেখে রানীর খুব খারাপ লাগে। রানী ঠায় দাঁড়িয়ে আছে আর ভাবছে এই কথাগুলো। রানীর মন খারাপ। তার বান্ধবী এসে বলে, কি রে রানী, লাঞ্চে যাবি না? চল, আমাদের খাওয়ার সময় হয়ে গেছে তো। রানী তখনই নিজের ব্যাগপত্র গোছাচ্ছে। দুর্জয়ের কথা শেষই হচ্ছে না, সেখান থেকে চলে যায়। দুর্জয়ের কথা শেষ করে দেখতে পারে রানী সেখানে নেই। রানী খানিকক্ষণ বাদে আবারও চলে আসে। তখন একজন এসে দুর্জয়ের খাবারের টিফিন বাটিটা দিয়ে যায়। দুর্জয় সেটা নিজের হাতে তুলে নেয়। রানী দূর থেকে দেখে অবাক হয়ে যায় যে আনিশা অত দূরে থেকেও দুর্জয়ের জন্য এতটা চিন্তা করে। তাই বুঝি ওদের মধ্যে এই ভালোবাসা, যেটা রানী হয়তো করে উঠতে পারেনি কখনো। আর এগুলো নিয়ে রানীর প্রচণ্ড মন খারাপ থাকে। রানী চলে যায় নিজের ঘরে। তখনই অতসী বলে, দেখ, আমাদের সমস্ত কাজ তো শেষ হয়ে গেল রানী, তুই কি দুর্জয় স্যারকে একটু সামলে নিতে পারবি? কেন? কারণ আমার বয়ফ্রেন্ড আসছে। কি বলছিস কি? হ্যাঁ, ওর সঙ্গে আমি একটু দেখা করতে যাব। উনি তো বললো আমাদের আর কোনো কাজ নেই। তাহলে সমস্যা কোথায়? তুই যা নিশ্চিন্ত হয়ে, আমি আছি তো রুমে, কোনো সমস্যা হবে না। তখনই হঠাৎ রানী দেখতে পারে তার খাটের মধ্যে একটা কেউ চিঠি লিখে গেছে। চিঠিটা দেখতে পারে যে ওখানে একটা রিসোর্টের বাইরে বসার জায়গার ব্যবস্থা রয়েছে। সেখানে রানীকে ডাকা হয়। আর কে ডেকেছে? দুর্জয় সেনগুপ্তর নামটা লেখা থাকে। সেটা দেখে রানী খুব আশ্চর্য হয়ে যায় যে দুর্জয় আমাকে ওখানে ডেকেছে, কিন্তু কেন? আমি তো সেটাই বুঝতে পারলাম না।
যে মানুষটা এরকম আচরণ ব্যবহার করে সে আবার আমাকে কাছে ডেকে নিল কোনো কারণ ছাড়াই, এগুলো নিয়ে রানী খুব চিন্তিত। এদিকে পিঙ্কির এই ডিভোর্সের সিদ্ধান্তে পরিবারের কেউ খুশি নয়। জেঠুমনি তো রেগে যায়, বলে পিঙ্কির মাথা থেকে এই বুদ্ধিগুলো বেরিয়েছে তাই না শুক্লা? তুমি ওর কথায় কেন নাচছো? নিজের ছেলের ভালোটা তোমাকেই তো দেখতে হবে। তুমি এরকম যদি করো তাহলে কি হবে? আমি একজন লয়ারকে ডেকেছি বাইরে, তার জন্য তোমরা এতটা রাগ হচ্ছ? বাড়ির ছেলের জীবন নিয়ে সিদ্ধান্ত তো আমাদেরই নিতে হবে, আর কে নেবে বলো? সেদিন তো দুর্জয় নিজের মুখেই বলল যে ও রানীকে ডিভোর্স করে দেবে। দুর্জয় রাগ উঠলে অনেক কথাই বলে, সেজন্য সব কথাই মেনে নিতে হবে? আর বড় বৌমা, তুমি কি শুরু করেছো? তুমি শুক্লার মাথাটা কেন খাচ্ছ? তুমি বুঝতে পারছো না যে রানী দুর্জয় সেদিন কত সুন্দর সময় কাটালো, ওদের মধ্যে এখনো ভালোবাসা আছে, দূরত্ব থাকতে পারে। তাই বলে দুর্জয় বলেছে জন্যই ডিভোর্স করে দেবে এটা কিন্তু কখনো সঠিক নয়। আর বাড়িতে মৈনাক রয়েছে লয়ার, তুমি তার সঙ্গে পরামর্শ না করে, কনসাল্ট না করে তুমি বাইরের একজন লয়ারকে ডেকে আনলে কেন? আমাদের মনে হয় লয়ারকে আমাদের এখন বিদায় দেওয়া উচিত। আপনার কাছে হাত জোর করে বলছি, আমি এবং আমার ভাই এই পরিবারের গার্জিয়ান, আমরা চাই না পিঙ্কির এই সিদ্ধান্তকে সমর্থন করতে। তাই আপনি এবার আসুন। এইসব কাজে আমরা আলোচনাও করব না, এমনকি কোনো কাজ আপনাকে দিয়ে করাবো না। আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করার জন্য আমরা ক্ষমা প্রার্থী। উকিলকে পিঙ্কি ইশারা দিয়ে ভাগিয়ে দেয়, আর পিঙ্কির ওপর চড়াও হয়ে যায় জেঠিমণি। বলে, তুমি নিজের কার্য হাসিল করার জন্য যা খুশি তাই করতে পারো, তাই না? কি করে পারছো এরকম একটা আচরণ করতে? রানী, দুনি এবং দুর্জয় এক হয়ে যাক, এটা আমাদের প্রার্থনা। আর হয়তো তার জন্য তারা আজকে ভালো আছে। হ্যাঁ, মানছি রানী দুর্জয়ের সঙ্গে থাকে না, কিন্তু তারপরে ওরা চার হাত এক হয়ে ডাক্তারি সেবা দিচ্ছে সবাইকে, এতগুলো মানুষের পাশে রয়েছে। এটাই তো ওদের সংসার। প্রত্যেকটা মানুষের সংসারের নিয়ম কিন্তু আলাদা ধরনের হয়। সবাই স্বামী স্ত্রী এক ঘরে থেকেই শুধু সংসার করতে পারে না, তাদের বাইরের জগতেও অনেক কাজ থাকতে পারে। আর সেইভাবেই রানী দুর্জয়ের জীবনটা গড়ে উঠেছে। শুক্লা, তুমি এগুলো নিয়ে মাথা একদম ঘামাবে না, পিঙ্কির কথা শুনবে না, বুঝতে পেরেছো? তোমার ছেলে যদি এগুলো জানতে পারে তাহলে কিন্তু ফল ভালো হবে না। তোমরা একবারও আনিশার কথা ভাববে না? ওই মেয়েটা মনে মনে আশা করে আছে যে দুর্জয় রানীর সম্পর্ক খারাপ, হয়তো দুর্জয়ের সঙ্গে তার একদিন বিয়েটা হবে। ছোটো মা তো বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলেছে পুরোহিতকে ডেকে। এগুলো তুমি অন্যায় করেছো শুক্লা। আর তুমি কি ভাবছো মা, ডিভোর্সটা এতটাই সহজ? 6 মাস একটা ওয়েটিং পিরিয়ডে থাকতে হবে, তারপরে দুজনের শৈশাবোধ হওয়ার পরেও যদি মিল হয়ে যায় তাহলে এটা কোনো ডিভোর্সই হবে না। আর তুমি এর মধ্যে বড় বৌদি যদি রানী দুর্জয়ের বিয়ে দিতে চাও সেটা আনলিগেলি কাজ হবে, তোমার বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া যাবে। তুমি কি ভাবছো ডিভোর্সটা এতটাই সহজ কথা? তাই বলছি, এগুলো আইনের ভাষা তুমি বুঝবে না, তাই যতটুকু বোঝো এগুলো সিদ্ধান্ত নেওয়া বন্ধ করো। শুক্লা, আমি তোমার হাজবেন্ড হয়ে বলছি, তুমি যদি দুর্জয় এবং রানীর সম্পর্ক ভাঙার চেষ্টা করো, একটা ঘর ভাঙার মতো পাপ নেই। তুমি নিজের ছেলের ঘর ভাঙতে চাইছো, তাহলে কিন্তু স্বামী হিসাবে আমাকে তোমার প্রতি কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আর তখন তুমি বলতে পারবে না এই বুড়ো বয়সে এসে আমি কেন এই সিদ্ধান্তগুলো নিলাম। পিঙ্কি সকলের মাঝখান থেকে শুক্লাকে টেনে নিয়ে চলে যায়। এরকম মানুষদের আসলেই কোনো লজ্জা বিবেক কিচ্ছু থাকে না। সবাই বলে কি বলবে এখানেই বলতে, কিন্তু পিঙ্কি কোনোভাবেই রাজি হয় না। বলে, আমি ছোটো মাকে বাইরে নিয়ে গিয়ে বলবো। দেখো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেঁকাতে হবে। আমি বলি কি, আমি লয়ারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলি, আর ডিভোর্সের নোটিশটা আমি ফাইল করাই। সেখানে তুমি শুধু দুর্জয়ের একবার সিগনেচার নিয়ে নেবে, তারপরে এই ডিভোর্সের নোটিশটা আমি রানীর বাড়িতে যেখানে থাকে সেখানে পাঠিয়ে দেবো। এরপরে রানী দেখে খেপে যাবে। ডিভোর্সের দুর্জয়ের কোনো সমস্যা নেই, কিন্তু রানী দেবে কিনা এটাই হলো বড় কথা, কারণ ওই মেয়েকে আমার কোনো বিশ্বাস নেই। তাই এইভাবে আমাদের চালিয়ে যেতে হবে সব কিছু। কী বলছো কি বড় বৌমা? তুমি দেখলে না দুর্জয়ের বাবা যা খেপেছে, এখন যদি জানতে পারে অনেক কিছু ঘটনা ঘটবে। সেগুলো তুমি বাদ দাও তো, কারো কথাই শুনলে তোমার চলবে না। তুমি শুধু ভাবো, আনিশাকে তুমি কথা দিয়েছো দুর্জয়ের সঙ্গে বিয়ে দেবে, ওদের নতুন সংসার গড়ে দেবে, সেই কথা তোমাকে রাখতে হবে না? তুমি অন্য আর কোনো দিকে ভেবো না, তোমার মনটা খুব নরম, মানুষের কথা শুনে তুমি গলে যাও। এগুলো করলে কিন্তু তোমার ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। শেষদা ভাই রেগে যায়, বলে, পিঙ্কি বৌদিকে হয়তোই আলাদা নিয়ে থাক বর্দা, তা না হলে এই সমস্ত কুকীর্তিপনা বন্ধ কর। এই সংসারে অশান্তি শুধু ওই মহিলার জন্যই তৈরি হয়, ওনার সঙ্গে আর এক ছাদের নিচে থাকা যাচ্ছে না। এদিকে রানী দুর্জয়ের ডাকে সাড়া দিয়ে তৈরি হয়ে শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে বেরোচ্ছে। শালিনী বলে, কিরে, দুর্জয় স্যারের সঙ্গে ডেটে যাচ্ছিস? রানী একটু লজ্জা পেয়ে যায়। রানী ভাবে সত্যিই হয়তো দুর্জয় তাকে ডেকেছে ওখানে। রানী প্রস্তুত হয়ে সেখানে চলে যাচ্ছে। এদিকে দুর্জয়ের কাছেও এরকমই একটা চিঠি পৌঁছেছে যে রানী তাকে ডেকেছে ওই জায়গায়, কিন্তু দুজন একসঙ্গে গিয়ে কি যে দেখবে আর নতুন কোন সমস্যায় তৈরি হবে তারা কেউই জানে না। নিজের মনের মধ্যে অনেক রঙিন স্বপ্ন নিয়ে দুর্জয় রানী একে অপরের সঙ্গে দেখা করতে ওই জায়গায় যাচ্ছে। রানী দুর্জয়ের ঘরে গিয়েছিল, সেখানে গিয়ে দেখতে পারে দুর্জয় নেই।
ভাবে এই তো আমাকে সবসময় কাছে টানে, আর এখন চলে গেল কলকাতা একলা, আমাকে একদম নিয়ে গেল না নিজের সঙ্গে। নিয়ে তো যেতে পারতো, রাত্রিবেলাও নাকি খাবে না বলে দিয়েছে হোটেলে। তাহলে এখন কি হবে? কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানীকে পয়জন ইনজেক্ট করার সময় দুর্জয় বাঁচিয়ে নিয়ে জড়িয়ে ধরলো ছায়ার মতো পাশে থেকে। রানীর এত বড় ক্ষতি কেই বা করার চেষ্টা করছে, আর রানী পিকলুকে নিয়ে যেভাবে ব্লুহার নার্সিংহোমে যাওয়ার কথা ভাবছে, সেখানে গেলে রানী এবং পিকলু দুজনেই বিপদে পড়বে। কারণ এই সব কিছুর পেছনে আনিশা এখনও রয়েছে। ভালো মানুষের মুখোশের আড়ালে যে শয়তানিগুলো ষড়যন্ত্রগুলো সে করছে, সেগুলো এবার কি রানী প্রতিহত করতে পারবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।